তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টার অনার্স কোর্সের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 6 সেমিস্টার ইতিহাস মাইনরের যে দুটি পেপার পড়তে হবে, MN3 এবং MN4, এই দুটি পেপারের 100% কমনযোগ্য লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। প্রথমে তোমাদের MN3 পেপার অর্থাৎ হিস্ট্রি অফ ইন্ডিয়া 300 থেকে 750, এই পেপারের সাজেশানটা তোমরা বুঝে নাও। তোমরা কোয়েশ্চেন প্যাটার্ন জানো, তোমাদের 10-20 নম্বরের বড় প্রশ্ন থাকে এবং 5 নম্বরের প্রশ্ন থাকে। এখানে 10-20 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করবে দেখে নাও, খুব কম সংখ্যক প্রশ্ন এখানে দেওয়া হয়েছে। প্রথম প্রশ্ন, কুষাণ সম্রাট কনিষ্কের রাজনৈতিক ও সাংস্কৃতিক কৃতিত্বের বিবরণ দাও। প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে যে কুষাণ সম্রাট কনিষ্কের কৃতিত্ব আলোচনা করো। পরের প্রশ্ন, সাম্রাজ্য বিজেতা হিসাবে সমুদ্রগুপ্তের কৃতিত্ব মূল্যায়ন করো। 3 নম্বর প্রশ্ন আছে, ভারতে সামন্ততন্ত্রের উত্থানের প্রেক্ষাপট আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, গুপ্ত যুগ বা গুপ্ত পরবর্তী যুগে নগরায়নের পতনের কারণগুলি আলোচনা করো বা নগর অবক্ষয় সম্পর্কে আলোচনা করো। তারপরের প্রশ্ন, প্রাচীন ভারতে শূদ্র ও অস্পৃশ্যদের স্থান নির্ণয় করো। 6 দাগের প্রশ্ন আছে, গুপ্ত সংস্কৃতির প্রধান ধারাগুলি আলোচনা করো। এটা কি নবজাগরণ ছিল? তারপরে মৌর্য যুগের কেন্দ্রীয় ও পৌর শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো। পরের প্রশ্ন আছে দেখো, হর্ষবর্ধনের কৃতিত্ব আলোচনা করো। এই যে প্রথম 8টা প্রশ্ন, এই 8টা প্রশ্ন তোমরা কোনোভাবে স্কিপ করবে না। তোমরা ধরে নিতে পারো এটা তোমাদের সামনে কোয়েশ্চেন পেপার তুলে দেওয়া হয়েছে, কারণ তোমাদের 10 নম্বরের প্রশ্ন 4টে দেয়া থাকে, 2টো অ্যান্সার করতে হয়। 20 নম্বরের প্রশ্নও 4টে দেয়া থাকে, 2টো অ্যান্সার করতে হয়। আমি সাজেশানের টপ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন 8টাই দিলাম, অর্থাৎ এটা তোমাদের সামনে কোয়েশ্চেন পেপারের স্বরূপ। ঠিক আছে, বাকি প্রশ্নগুলো একটু বুঝে নাও, অনেক কিছুই এখানে জানতে পারবে। দেখো এটা দেখো, শক সাতবাহন সংঘর্ষের প্রকৃতি ভালো করে দেখবে। এবার এই যে প্রশ্নগুলো এখানে আছে, যেমন মৌর্য সাম্রাজ্যের পতনের কারণ, এই প্রশ্ন কি একেবারে স্কিপ করে দেবে না? অল্প হলেও দেখতে হবে, কারণ গত বছরে এটা 20 নম্বরে এসেছে, এবারে এটা 5 বা 10 নম্বরে আসার সম্ভাবনা আছে, কারণ সিলেবাসের এগুলো টপ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার বলবে গত বছর কিভাবে আমাদের পরীক্ষা হলো। দেখো, এর আগে 5th সেমিস্টারে যারা পড়েছে ইতিহাস মাইনরে অনার্সের স্টুডেন্টরা, তারা এই সিলেবাসের ওপরে 5th সেমিস্টারে পরীক্ষা দিয়েছে, সেই কারণেই বলা হচ্ছে গত বছর। আশা করি বিষয়টা বুঝতে পারছো। তারপরে ধর্মশাস্ত্র অনুযায়ী প্রাচীন ভারতে নারীর সম্পত্তির অধিকার ও বিবাহ ব্যবস্থা গতবারে কত নম্বরে এসেছিল সেটা ব্র্যাকেটে লেখা আছে, দেখতে পাচ্ছ। টপ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কোনগুলো সেগুলো তো বলে দিয়েছি, এগুলো সাপোর্ট হিসাবে তোমরা একটু দেখে যেতে পারো। পরের প্রশ্ন, এটা প্রশ্নটা কোনোভাবে স্কিপ করবে না, 10 নম্বরের আসতেই পারে, যে গুপ্ত যুগকে সুবর্ণ যুগ বলা হয় কেন। পরের প্রশ্ন আছে, খ্রিস্টপূর্ব প্রথম 3 শতকে রোম ভারত বাণিজ্য সম্পর্কে একটি সংক্ষিপ্ত বিবরণ। প্রাচীন ভারতের ইতিহাস রচনায় অর্থশাস্ত্রের গুরুত্ব নির্ণয় করো। তারপরে দেখো, তারপরে অশোকের ধর্মের রাজনৈতিক দর্শন, সমুদ্রগুপ্তের গহন মোক্ষ অনুগ্রহ নীতির বিবরণ, এগুলো 10-এ এসেছিল। ঠিক আছে, এবার 5 নম্বরের জন্য যেগুলো তৈরি করবে দেখে নাও। এই পেপারে অগ্রহার ব্যবস্থা সম্পর্কে টিকা, অজান্তার গুহাচিত্রের ওপরে টিকা, মথুরা শৈলীর ভাস্কর্যের ওপরে টিকা, নালন্দা বিশ্ববিদ্যালয় বা প্রাচীন ভারতের শিক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা করো। মৌর্য যুগের রাজস্ব ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো। বিদেশি পর্যটকদের বিবরণ ফাই হিয়েন বা হিউয়েন সাংয়ের লেখা। তারপরে আছে প্রাচীন ভারতে তন্ত্র সাধনার উদ্ভব সম্পর্কে আলোচনা করো। নেক্সট আছে গুপ্ত শাসন প্রতিষ্ঠার প্রাক্কালে উত্তর ভারতের রাজনৈতিক অবস্থা বর্ণনা করো। নেক্সট মৌর্য কৃষি ব্যবস্থার সংক্ষেপে আলোচনা করো। এবারে দ্বিতীয় যে পেপার ইউরোপের ইতিহাসের ওপরে আছে, এই পেপারের সাজেশন দেখে নাও। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে, যে তোমাদের জন্য এই দুটি পেপারেরই স্টাডি মেটেরিয়াল অর্থাৎ PDF নোটস রেডি আছে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক আছো, অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে
যোগাযোগ করতে পারো। এই পেপারের সাজেশান দেখো, 10-20 নম্বরের প্রশ্নগুলো দেখো। প্রথম প্রশ্ন, কেন ইটালিতে সাধারণভাবে এবং ফ্লোরেন্সে বিশেষভাবে নবজাগরণ শুরু হয়েছিল? পরের প্রশ্ন, ধর্ম সংস্কারের ইতিহাসে জন ক্যালভিনের অবদান মূল্যায়ন করো। তারপরের প্রশ্ন, ষোড়শ শতকে ভূমধ্য সাগর থেকে আটলান্টিক মহাসাগরের অর্থনৈতিক ভারসাম্য বা বাণিজ্যের স্থানান্তর সম্পর্কে আলোচনা করো। তারপরের প্রশ্ন আছে দেখো, উত্তর মানবতাবাদের প্রধান বৈশিষ্ট্য উল্লেখ করো। এটি কি ইটালীয় মানবতাবাদের থেকে পৃথক ছিল? নেক্সট, প্রতি ধর্ম সংস্কার আন্দোলন বলতে কি বোঝো? নেক্সট, এর সঙ্গেই আছে ক্যাথলিক চার্চের সংস্কারে কাউন্সিল অফ ট্রেন্ট এর ভূমিকা। পরের প্রশ্ন, পর্তুগিজ ও স্পেনীয়দের সমুদ্র অভিযানকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে? এর সঙ্গেই আছে নতুন বিশ্ব আবিষ্কারের ফলাফল আলোচনা করো। তারপরে প্রশ্ন, ইউরোপে জাতীয় রাজতন্ত্রের বিকাশ সম্পর্কে একটি প্রবন্ধ লেখো। নেক্সট, বাণিজ্য বিপ্লব বলতে কী বোঝো? ইউরোপের অর্থনীতির ওপর এর প্রভাব। নেক্সট, উগ্র সংস্কার আন্দোলন হিসাবে অ্যানাব্যাপটিস্ট ও হিউগেনেটদের ভূমিকা। এখানে প্রথম 8টা প্রশ্ন টপ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, অর্থাৎ সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরের প্রশ্ন দেখো, এগুলো গতবারে এসেছিল এবং এগুলো কত নম্বরের এসেছিল সেগুলো কিন্তু ব্র্যাকেটে দেওয়া আছে, ঠিক আছে? 25-এ এসেছে, এখানে লেখা আছে, কিন্তু গুরুত্বপূর্ণ। রেনেসাঁস মানবতাবাদী আন্দোলনের বৈশিষ্ট্য, খুব ভালো করে এটা একটু তোমরা দেখে যাবে এবং বাকি প্রশ্নগুলো দেখে নাও। এগুলো গতবারের প্রশ্ন এসেছিল, সেগুলো এখানে অ্যাড করা হয়েছে, এগুলো কম গুরুত্বপূর্ণ আর কি। এবার 5 নম্বরের জন্য এই পেপার থেকে যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে দেখো, এখানে প্রথম প্রশ্ন আছে, উত্তরের মানবতাবাদের প্রধান চরিত্র হিসাবে ইরাসমাসের অবদান। অ্যানাব্যাপটিস্ট কারা ছিল? ইউরোপের ইতিহাসে 1453 সাল কেন গুরুত্বপূর্ণ? মুদ্রণ বিপ্লব কিভাবে জ্ঞান চর্চাকে প্রভাবিত করেছিল? হিউগেনেটদের সম্পর্কে টিকা লেখো। নতুন রাজতন্ত্র বলতে কী বোঝো? সামন্ততন্ত্রের সংকট সম্পর্কে সংক্ষেপে লেখো। রেনেসাঁস শিল্পকলা সম্পর্কে সংক্ষেপে লেখো। জন নক্স ও স্কটিশ রিফরমেশন সম্পর্কে টিকা লেখো। তারপরে কি বলা হচ্ছে দেখো, এগনেসিয়াস লাওলা এবং জেসুইট সংঘ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। তারপরে মূল্য বিপ্লব বলতে কী বোঝো? এই হচ্ছে তোমাদের টোটাল 2টো পেপারের সাজেশান। পরীক্ষার বেশি বাকি নেই, এগুলো যত তাড়াতাড়ি পারো কমপ্লিট করো, তোমাদের কোনো সমস্যা হবে না।